ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের যে 18 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। আইতে বলেছে ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তর 180 ডিগ্রি। 2 বিক্ষিপ্ত প্রতিফলন হলো সিনেমার পর্দার প্রতিফলন। 3 কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। 4 অ্যামোনিয়াতে নাইট্রোজেন মৌলের যোজ্যতা 3। 5 টক দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড। 2 আই হবে শূন্যস্থান, 2 শূন্যস্থান পূরণ। আই বলেছে বরফের গলনের লেন্থা 80 ক্যালোরি পার গ্রাম। 3 জল ও বায়ুর মধ্যে লঘুতর মাধ্যম হলো বায়ু। 3 নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জারটের ধারণা পাই। 4 পরমাণুর এম কক্ষে সর্বাধিক 18টি ইলেকট্রন থাকতে পারে, কারণ এম হচ্ছে 3 নম্বর। তোমার এন ধরো এন মানে হচ্ছে কক্ষপথের সংখ্যা, এন হচ্ছে 3, তাহলে কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে তার সূত্র হচ্ছে এটা 2 ইন্টু এন স্কোয়ার মানে 3 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 9 সমান হলো 18। ফিতে বলেছে জলের পাইপ তৈরি হয় যে পলিমার থেকে তার নাম পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। 3 বলেছে 3 সব 1 নম্বরের প্রশ্ন উত্তর। আয়তে দিয়েছে একটি তরল ধাতুর নাম পারদ। 2 দিয়েছে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এটা বিয়োজন বিক্রিয়া। 3 এসআইতে ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। 4 বলেছে সেলসিয়াস ফারেনহাইট স্কেলের সম্পর্ক C/5 সমান F-32/9। 5 একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম ঘষা কাজ। 4 আইতে বলেছে পার্থক্য লেখো বেগ আর দ্রুতি, আর 2 আছে ত্বরণ ও মন্দন। দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য হচ্ছে কোনো গতিশীল বস্তু সরল বা বক্রপথে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তু দ্রুতি বলে, আর বেগ হচ্ছে কোনো গতিশীল বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। দ্রুতির কেবল মান আছে, অভিমুখ নেই। বেগের নির্দিষ্ট মান ও অভিমুখ দুই বর্তমান। সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, কিন্তু সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন হবেই। গতিশীল বস্তু দ্রুতি শূন্য হতে পারে না, গতিশীল বস্তুর বেগ শূন্য হতে পারে। দ্রুতির মান আছে, অভিমুখ নেই, তাই দ্রুতি সর্বদা ধনাত্মক। বেগের মান ও অভিমুখ থাকায় এটি ধনাত্মক বা ঋণাত্মক দুই হতে পারে। ত্বরণ এবং মন্দনের পার্থক্য। ত্বরণ হচ্ছে ক্রমবর্ধমান বেগ নিয়ে চললে একক সময়ে বস্তুকণার বেগ পরিবর্তনকে ত্বরণ বলে, আর ক্রমহ্রাসমান বেগ নিয়ে চললে একক সময়ে বস্তুকণার বেগ পরিবর্তনকে মন্দন বলে। ত্বরণ নিয়ে চললে বস্তুকণার বেগ ক্রমশ বাড়ে, আর মন্দন নিয়ে চললে বস্তুকণার বেগ ক্রমশ কমে। 5 আয়তে আছে একটি রশ্মি দর্পণের সঙ্গে 40 ডিগ্রি কোণে আপতিত হলে আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান কত হবে? তাহলে আপাতন কোণ হবে, যেহেতু তোমার 40 ডিগ্রি কোণে আপতিত হয়েছে তাহলে আপাতন কোণ হবে 90 - 40 50 ডিগ্রি, আর আপাতন কোণ সমান যেহেতু প্রতিফলন কোণ তাই প্রতিফলন কোণ হবে 50 ডিগ্রি। 2 বলেছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র হচ্ছে বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। 3 বলেছে পরমাণু নিস্তরিত হয় কেন? পরমাণু নিস্তরিত হয় কেন? পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা প্রোটন থাকে, বাইরের বিভিন্ন কক্ষপথে ঠিক তত সংখ্যক ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা ইলেকট্রন থাকে। আবার প্রোটন ও ইলেকট্রনের আধান সমান হওয়ায় পরমাণুর মোট আধান শূন্য হয়, তাই পরমাণু নিস্তরিত হয়। 4 দিয়েছে 10 ডিগ্রি সেলসিয়াসের মান ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। তাহলে আমরা জানি C/5 সমান F-32/9, এখানে C সমান 10। তাহলে এই যে সম্পর্কটা সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের সম্পর্ক, C/5 সমান F-32/9, তো এখানে C এর জায়গায় 10 বসালাম। 10/5 সমান F-32/9, তাহলে 10কে 5 দিয়ে ডিভাইড করলে হবে 2। এবার কোনাকুনি গুণ হয়, তাহলে 2 এর নিচে কেউ নেই, তুমি 1 ধরে নিতে পারো। তাহলে এভাবে 1 দিয়ে গুণ করলে হচ্ছে F-32, আর এখানে 2 আর 9 গুণ করলে 18। তাহলে F সমান হচ্ছে 32 + 18 সমান 50। তাহলে ফারেনহাইট স্কেলে মান হবে 50 ডিগ্রি ফারেনহাইট। 5 বলেছে রঙিন কাঁচ কিভাবে তৈরি করা হয়? কাঁচে বিভিন্ন ধাতব অক্সাইড মিশিয়ে রঙিন কাঁচ প্রস্তুত করা হয়, যেমন কাঁচে আয়রন অক্সাইড মেশালে হলুদ রঙের কাঁচ পাওয়া যায়, আবার কাঁচে কোবাল্ট অক্সাইড মেশালে কাঁচের রং হয় নীল। সবুজ রঙের কাঁচ পেতে গেলে কাঁচের সঙ্গে ক্রোমিয়াম অক্সাইড মেশাতে হবে। 6 দিয়েছে সিমেন্ট কি?
সিমেন্ট কি? সিলিকা, অ্যালুমিনা, লাইম এবং আয়রন অক্সাইডের মিশ্রণকে উচ্চ তাপে উত্তপ্ত করলে এক প্রকার চূর্ণ পাওয়া যায়, যা জলের সঙ্গে বিক্রিয়ায় জমে কঠিন পদার্থে পরিণত হয়। একে সিমেন্ট বলে। 6 রায়তে দিয়েছে অণু এবং পরমাণুর পার্থক্য লেখো। অণু পরমাণুর মধ্যে পার্থক্য হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন কণা যাতে পদার্থের সব ধর্ম বজায় থাকে সেটা হচ্ছে অণু, আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাতে মৌলের সকল ধর্ম বজায় থাকে সেটা হলো পরমাণু। অণু মুক্ত অবস্থায় থাকতে পারে, পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে, আবার নাও পারে। অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সরাসরি অংশগ্রহণ করে। অণু বিভিন্ন পরমাণু দ্বারা গঠিত হয়, আর পরমাণু সাধারণত প্রোটন, ইলেকট্রন, নিউট্রন দ্বারা গঠিত। প্রকৃতিতে অণুর সংখ্যা অসংখ্য, আর এখনো পর্যন্ত মোট 118টি প্রাকৃতিক আর কৃত্রিম মৌলের পরমাণুর সন্ধান পাওয়া গেছে। ওর সাথে আছে পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? কোনো পরমাণু প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। ওর সাথে একটা সমতা বিধান দিয়েছে, হাইড্রোজেন পারঅক্সাইড বিশ্লেষিত হয়ে জল আর অক্সিজেন উৎপন্ন হয়েছে। তাহলে হাইড্রোজেন বাঁ দিকে দুটো, ডান দিকেও দুটো ছিল, কিন্তু অক্সিজেন বাঁ দিকে দুটো, ডান দিকে তিনটে। তাই হাইড্রোজেন পারঅক্সাইডের আগে 2 লিখে দিলাম, তাহলে 4টে হাইড্রোজেন 4টে অক্সিজেন হলো। আর এখানে জলের আগে সংকেতের আগে 2 লিখে দিতে 4টে হাইড্রোজেন, এখানে 2টো অক্সিজেন, আর এই দুটো 4টে অক্সিজেন হয়ে গেল। 2 দিয়েছে 10 সেকেন্ডে একটা বস্তুর গতিবেগ 30 মিটার পার সেকেন্ড থেকে 35 মিটার পার সেকেন্ড হলো। তার মানে প্রথমে ছিল 30 মিটার পার সেকেন্ড আর অন্তিম বেগ হচ্ছে 35 মিটার পার সেকেন্ড। বস্তুর ত্বরণ নির্ণয় করা। আর এই তোমার গতিবেগটা বেড়েছে 10 সেকেন্ডে। তাহলে প্রাথমিক বেগ ইউ সমান 30 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ ভি সমান 35 মিটার পার সেকেন্ড, সময় টি 10 সেকেন্ড। তাহলে ত্বরণ এফ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে 35 মাইনাস 30 বাই 10, তার মানে 5/10 মানে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো ত্বরণ। চলন্ত বাস হঠাৎ থামলে বাসের মধ্যে থাকা যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? চলন্ত বাস হঠাৎ থামলে বাসের মধ্যে থাকা যাত্রীরা ঝুঁকে পড়ে গতিজাড্যের জন্য। এরকম হয়, চলন্ত বাস বা গাড়িতে যাত্রীর দেহ সম্পূর্ণ গতিশীল হয়। বাসটি থামার সঙ্গে সঙ্গে দেহের নিচের অংশ বাসের সঙ্গে সংস্পর্শে থাকে বলে স্থির হয়ে যায়, কিন্তু দেহের ওপরের অংশ গতিজাড্যের জন্য গতি বজায় রাখতে চেষ্টা করে, ফলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। 3 বলেছে নির্দেশক কাকে বলে? নির্দেশক কাকে বলে? যে সকল জৈব যৌগ অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়ায় উপস্থিত থেকে নিজেদের বর্ণের পরিবর্তন দ্বারা অ্যাসিড ক্ষার বিক্রিয়ার প্রশমন ক্ষণ নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলে। যেন ফেনাপথ্যানিন, মিথাইল অরেঞ্জ, লিটমাস, এগুলো হচ্ছে নির্দেশক, জৈব নির্দেশকের নাম। অ্যাসিড ক্ষারক জৈব নির্দেশকের নাম এগুলো। ওর সাথে আছে ক্ষারক, ক্ষারকের মধ্যে পার্থক্য লেখো। ক্ষারক, ক্ষারকের পার্থক্য: ক্ষারক ধাতু বা ধাতুর মতো আচরণকারী মূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইড জাতীয় যৌগ, আর ক্ষার হচ্ছে ধাতুর বা ধাতুর মতো আচরণকারী মূলকের শুধুমাত্র হাইড্রোক্সাইড জাতীয় যৌগ। ক্ষারক জলে দ্রবীভূত হতেও পারে, নাও হতে পারে, ক্ষার জলে দ্রবীভূত হবেই। ক্ষারকের অণুতে প্রতিস্থাপনযোগ্য হাইড্রক্সিল মূলক থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। ক্ষারের অণুতে প্রতিস্থাপনযোগ্য হাইড্রক্সিল মূলক থাকবেই। অনেক ক্ষারক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করলেও বিক্রিয়া ধীর গতিতে ঘটে এবং কোনো কোনো ক্ষেত্রে তাপ প্রয়োগ করতে হয়। ক্ষারের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া দ্রুত গতিতে ঘটে লবণ ও জল উৎপন্ন করে, এক্ষেত্রে বিক্রিয়া সাধারণ উষ্ণতায় ঘটে। ক্ষারক মাত্রই ক্ষার নয়, কিন্তু ক্ষার মাত্রই ক্ষারক। ওর সাথে আছে আপেলে কি অ্যাসিড থাকে? আপেলে ম্যালিক অ্যাসিড থাকে। 4 বলেছে কার্য কাকে বলে? লিখবে 1 নিউটন বল প্রয়োগ করে যদি একটা বস্তুকে বল প্রয়োগের দিকে 1 মিটার সরানো হয় তবে 1 জুল পরিমাণ কার্য হয়েছে বলা হয়। আচ্ছা, ওর সাথে আছে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক লেখো। আচ্ছা, লিখবে 1 নিউটন সমান 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম ইন্টু 1 মিটার মানে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই দুটো গুণ করলে হবে 1 2 3 4 5, তাই 10⁵ ডাইন। যেহেতু 1 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার সমান হচ্ছে 1 ডাইন। ওর সাথে আছে নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। নিউটনের তৃতীয় গতিসূত্র লিখবে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল আছে। 5 বলেছে সার কাকে বলে?
সার কি? মাটির উর্বরা শক্তি বাড়ানোর জন্য যেসব জৈব এবং অজৈব উপাদান মাটিতে প্রয়োগ করা হয় তাদের সার বলে, যেমন ইউরিয়া। ওর সাথে আছে সার কয় প্রকার এবং কি কি। লিখবে সার প্রধানত 3 প্রকার, যথা প্রাকৃতিক বা জৈব সার, 2 হচ্ছে জীবাণু সার বা অণুজীব সার, আর 3 হচ্ছে কৃত্রিম রাসায়নিক সার। ডিডিটির পুরো নাম কি? ডিডিটির পুরো নাম লিখবে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। 6 দিয়েছে সোডিয়ামের প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সংখ্যা লিখতে বলেছে আর ইলেকট্রন বিন্যাস দেখাতে বলেছে। তো সোডিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা হবে 11, নিউট্রন হবে 23টা, যেহেতু ভর সংখ্যা সেখান থেকে প্রোটন মাইনাস করে দিলে হবে 12, আর প্রোটন যেহেতু 11, ইলেকট্রনও হবে 11, আর এর বিন্যাস দেখাতে বলেছে। ইলেকট্রন বিন্যাসের এই চিত্রটা দেখিয়ে দেবে এই সোডিয়ামের। তো এই ছিল ফিজিক্যাল সায়েন্স। এবার লাইফ সায়েন্সে আসে। একে আছে সঠিক উত্তর নির্বাচন করো। আই বলেছে চুলে যে প্রোটিন থাকে তা হলো কেরাটিন। 2 হিমোগ্লোবিন দেহের কোথায় থাকে? লোহিত রক্তকণিকায়। 3 টেরাচোক যে মৌলের অভাবে হয় তা হলো আয়োডিন। 4 জলবাহিত রোগ কোনটি? কলেরা। 3 মানসিক অসুস্থতা হলো ডিপ্রেশন। 6 মিনামাটা রোগটির জন্য দায়ী হলো পারদ। 2 শূন্যস্থান পূরণ। আয়তে বলেছে হিমবাহ গলে যাওয়ার প্রধান কারণ বিশ্ব উষ্ণায়ন। 2 মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটির নাম নাসা। 3 হিমবাহ 20% সূর্যরশ্মি শোষণ করে। 4 যে বস্তুগুলো অ্যালার্জি সৃষ্টি করে তাদের অ্যালার্জেন বলে। 3 আছে ঠিক বা ভুল লেখো। আয়তে পুরুষ মশার প্রবেশিসভ্যতা ঠিক। 2 ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি নেশন বলা হয় ঠিক। 3 দেহে লোহার অভাব ঘটলে গয়টার নামক রোগ হয় ভুল, এটা আয়োডিন হবে। 4 মাছ মাংস প্রোটিন জাতীয় খাদ্য ঠিক। 5 যক্ষা রোগের অপর নাম হোয়াইট ডেথ, আর ব্ল্যাক ডেথ হচ্ছে প্লেগ, এটা ঠিক তাই। 4 আয়তে দিয়েছে কোন রোগকে বিসূচিকা রোগ বলে এবং কেন। এই যে বিসূচিকা বা কলেরা, তাহলে বিসূচিকা কোন রোগকে বলা হয়? কলেরা রোগকে বলা হয়। কেন বলা হয় এই পয়েন্টটা লিখবে, যে কলেরা রোগীর শরীর থেকে দিনে 10 থেকে 11 লিটারের মতো জল আর নুন বেরিয়ে যায়। শরীর থেকে এতটা জল আর নুন বেরিয়ে যাওয়ার জন্য হাতে পায়ে সূচ ফোটানোর মতো অনুভূতি হয় এবং এ থেকে বিসূচিকার সূচিক কথাটির উৎপত্তি হয়েছে। ওর সাথে আছে জৈব বাহক আর একটি যান্ত্রিক বাহকের একটি করে উদাহরণ দাও। জৈব বাহক হচ্ছে মশা আর যান্ত্রিক বাহক হচ্ছে মাছি। 2 বলেছে পরিবেশ দূষণের 3টি কারণ লেখো। পরিবেশ দূষণের 3টি কারণ। 1 হচ্ছে শিল্পায়ন ও নগরায়ন। শিল্প এবং শহরগুলি দ্রুত বৃদ্ধি, ক্ষতিকারক নির্গমন ও বর্জ্য পণ্যের মুক্তির কারণে দূষণের মাত্রা বৃদ্ধি করে। বন উজাড়। 2 নম্বর পয়েন্ট বন উজাড়। কৃষি ও নগরায়নের জন্য বন পরিষ্কার করার ফলে প্রাকৃতিক আবাসস্থল নষ্ট হয় আর বায়ু ও জল দূষণের অবদান রাখে। 3 হচ্ছে কৃষি, কীটনাশক, সার এবং নিবিড় চাষাবাদের ব্যবহারে জল এবং মাটি দূষণের পাশাপাশি খাদ্য উৎসের দূষণের দিকেও নিয়ে যেতে পারে। হিমালয়ের কস্তুরী মৃগের অস্তিত্ব বর্তমানে সংকটাপন্ন কেন? লিখবে এটা। হিমালয়ের কস্তুরী মৃগ হলো এরকম এক প্রাণী, এদের থেকে পাওয়া যায় মৃগনাভি, আর এই মৃগনাভি থেকে তৈরি হয় নানা সুগন্ধি দ্রব্য। আর মানুষ কস্তুরী মৃগের এই মৃগনাভির প্রতি আকৃষ্ট হয়ে সুগন্ধি দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা মেটাতে গিয়ে এই প্রাণীর অস্তিত্ব আজ সংকটের মুখে। এখান থেকে এটুখানি। 3 বলেছে কোয়াশিঅর্কর রোগের কারণ এবং লক্ষণগুলি লেখো। আচ্ছা, কোয়াশিঅর্কর রোগের কারণ হচ্ছে প্রোটিনের খাদ্য উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব, আর লক্ষণ হচ্ছে এটা 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের হয়। শিশুদের চামড়া গাঢ় বর্ণের, পেট ফোলা হয়, দেখে মনে হয় যেন চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে। তাহলে খাদ্য উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাবে কোয়াশিঅর্কর রোগ হয়। আর বলেছে রিকেট ও বেরিবেরি কোন ভিটামিনের অভাব হয়? ভিটামিন ডি। 3 বলেছে জীববৈচিত্র্যের 3টি গুরুত্ব লেখো। আচ্ছা, জীববৈচিত্র্যের গুরুত্ব এখানে 3টে বলেছে। 1 হচ্ছে পরিবেশ দূষণ রোধ। তোমার পরিবেশ দূষণ রোধে পয়েন্ট 2টো দেবে। অণুজীবরা বিভিন্ন বর্জ্য পদার্থকে ভেঙে ফেলে ওই সব পদার্থের ক্ষতিকর প্রভাব দূর করতে সাহায্য করে। আর 2 হচ্ছে উদ্ভিদ CO2 শোষণ করে পরিবেশ দূষণ রোধ করে। জলবায়ুর স্থিতাবস্থা। 1 হচ্ছে পরিবেশে CO2 পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়তে পারে। একমাত্র উদ্ভিদ আর কিছু অণুজীবরাই CO2 শোষণ করে পরিবেশে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখতে পারে। 2 উদ্ভিদরা মূল দিয়ে যে জল শোষণ করে তার অতিরিক্ত অংশ বাষ্পাকারে পরিবেশে ফিরিয়ে দেয়। বৃষ্টিপাত বজায় রাখতে বনভূমি তথা উদ্ভিদেরা এইভাবে সাহায্য করে। 3 ভূমিক্ষয় রোধ করে, ফলে নদীর ভাঙন রোধ হয়, জীবকুলের অস্তিত্ব বজায় থাকে।
আর একটা লিখবে বিনোদন এবং ভ্রমণ, পশু পাখিদের তাদের স্বাভাবিক বাসস্থানে দেখার আনন্দ 1, 2 হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করবার জন্য জঙ্গলে ভ্রমণ, আর 3 হচ্ছে পাহাড় আর সমুদ্রের অপরূপ শোভা এসব দর্শনের জন্য আর কি গুরুত্বপূর্ণ। জীববৈচিত্র্য হ্রাসের দুটো কারণ লিখতে বলেছে। আচ্ছা, জীববৈচিত্র্য হ্রাসের দুটি কারণ, একটা দিলাম পরিবেশে নতুন জীবের আগমন, বাইরে থেকে আসা নতুন প্রাণী অনেক সময় স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ হয়। যেমন বিংশ শতাব্দীতে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বাইরে থেকে কুকুর, শুয়োর আর ছাগল নিয়ে আসা হয়েছিল। এই ছাগলেরা কচ্ছপের খাবার যেমন ঘাস পাতা খেয়ে নিত, আবার কুকুর শুয়োরেরা খেত কচ্ছপের ডিম, ফলে একসময় দেখা গেল কচ্ছপের সংখ্যা কমে গেল। গ্রাম বাংলার জলাভূমিতে আফ্রিকা থেকে তেলাপিয়া আর বিশাল মাগুর জাতের মাছ এনে ছেড়ে দেওয়ার ফলে অস্তিত্ব বিপন্ন হয়েছে মৌরলা, পুঁটি, খোলসের মতো স্থানীয় মাছেদের। আর 2 হচ্ছে জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তন পাল্টে দিতে পারে জীবের চেনা পরিবেশ, আর কোনো জীব নতুন পরিবেশে মানিয়ে নিতে না পারলে সেই জীবের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়ে। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে, তার ফলে মেরু ভাল্লুকের অস্তিত্ব আজ বিপন্ন। বরফ গলে যাওয়ার ফলে বিপন্ন হয়ে পড়েছে এম্পেরার পেঙ্গুইন, মেরু শিয়ালের মতো প্রাণীরা। মহাসাগরের জলের অম্লত্ব আর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছে বিভিন্ন কোরাল বা প্রবালরা। পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস গাছের পাতার খাদ্যগুণ যাচ্ছে কমে। এর ফলে সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুক, যাদের খাবারে ইউক্যালিপটাস গাছের পাতা। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 18 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে।